স্বাগত ডিবিসি নিউজের শুক্র এবং শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশ। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রিদওয়ানা বিনতে জলিল। বহুল আলোচিত জুলাই সনদ নিয়ে নানামুখী সমীকরণ হচ্ছে রাজনীতিতে। বিএনপি নীতি নির্ধারকরা বলছেন তারা সনদের বিষয়বস্তু দেখেই তাতে সই করবেন। জামায়াত ইসলামী সহ অন্য দলগুলো বলছে ওই সনদের আলোকেই হতে হবে আগামী নির্বাচন। অন্যদিকে অভ্যর্থনকারী শিক্ষার্থীদের দল এনসিপি বলছে যে 90-এর 3 জোটের রূপরেখার মতো জুলাই সনদের পরিণতি দেখতে চায় না তারা। অর্থাৎ জুলাই ঘোষণাপত্র নিয়ে এখন পর্যন্ত একমত হতে পারেনি রাজনৈতিক সংগঠনগুলো। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামায়াত সহ অন্যান্য ইসলামী দল মোটামুটি একই সুরে কথা বললেও তাদের সঙ্গে দেশের অন্যতম বড় দল বিএনপির মতপার্থক্য রয়েছে। ফলে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অর্থাৎ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে কি না তা নিশ্চিত নয়। তবে এরই মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র নিয়ে সরকারের উপর আরও চাপ তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে জুলাই অগস্টের অভ্যুত্থান মনে রাখতে এই সনদের বিকল্প নেই। আর এ নিয়ে আমাদের আজকের আলোচনা জুলাই সনদে মতভিন্নতা সমাধানের পথ কি। আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে। জুলাই সনদ নিয়ে বারবারই কথা হচ্ছে, জুলাই সনদ নিয়ে আপনার দলের দৃষ্টিভঙ্গি কি এবং এটি বাস্তবায়নে কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত বা এখনো গুরুত্ব দেওয়া হয়নি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ডিবিসি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, সশস্ত্র সালাম। রাশেদ খানকে শুভেচ্ছা, আপনাকে ধন্যবাদ আরেকবার। আসলে সব রাজনৈতিক দলগুলো তো একমত হবে না, মত পার্থক্য থাকবেই, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। আমার একটা কথা হলো, যে কোনো মূল্যে হোক আমাদের ঐক্যমত আসতে হবে। ঐক্যমত না আসলে নির্বাচনটা তো পিছিয়ে যায়, লাভ কিন্তু কারোরই হবে না, কারোরই লাভ হবে না। আমরা সবাই কিন্তু একেবারে বিপদ মুক্ত অবস্থায় আছি এটা বলা যাবে না, বিপদের মধ্যে কিন্তু আমরা আছি। আজকে কয়েকদিনে যে সমস্ত আলামত আমরা দেখতে পাচ্ছি, তাতে আর কয়েকদিন পরে এমনও হতে পারে প্রকাশ্যে সে যেমন এনসিপি অফিসের সামনে মিছিল করেছে, এতটুকু বুক কাঁপেনি তাদের। পুলিশ প্রশাসন না থাকে, বাধা না দেয়, তো দাপটের সাথে তো ঢাকাতে তারা এখন মিছিল করবে। এ ঠেকানোর ক্ষমতা কারণ নেই। কেন হচ্ছে এটা? আমাদের ভেতরে যে মত পার্থক্য, এই যে আমরা পিআর সিস্টেম ছাড়া নির্বাচন করতে দেব না। আমরা যখন আন্দোলন করেছিলাম তখন তো পিআর বা এই যে এত আলোচনা হলো, রাষ্ট্র প্রত্যেকটা প্রোগ্রামে থাকে, এতগুলি দফা নিয়ে আলোচনা হলো, এতগুলি বিষয় নিয়ে আলোচনা হলো, সেখানে পিআর ছিল। হঠাৎ করে এখানে একটা ইসলামিক একটা সংগঠন তার পিআর ছাড়া নির্বাচন হবে না, সেখানে সবাই একমত হয়ে গেল। তো এখন পিআর সিস্টেমে নির্বাচন পৃথিবীর অনেক দেশেই আছে, তার সুফল কুফল দুটিই আছে। আমাদের দেশে যেখানে নির্বাচনের প্র্যাকটিসটাই শুরু হয় না, এই বিগত 15-16 বছর মানুষ ভোট দিতে পারে না। বিশেষ করে 2014 সাল, 18 সাল, 24 সালে আমরা ভোট কেন্দ্রে যেতেই পারি না বা অংশগ্রহণ করতেই দেয়নি। সেখানে একটা সিস্টেমে আসুক। এখন যারা পিআর সিস্টেমের পক্ষে কথা বলছে তাদেরকে আমি অন্যভাবে দেখতে চাই না, তবে এটুকু বলতে চাই যে পিআর সিস্টেমে যাওয়ার উদ্দেশ্যটা হলো যে গতানুগতিক যে আমাদের দেশে যে ধারাটা প্রচলিত ছিল, তাতে অনেকগুলি দলেরই নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুব কম। জোট করলে অনেকের পক্ষে সম্ভব, জোট না করলে সম্ভব না। আজকে যারা সবচেয়ে বড় ভূমিকা রাখছে তারা মনে ভাবছে যে আমরা যদি পিআর সিস্টেমে না যাই তাহলে পরে আমাদের আশঙ্কা খুব বেশি একটা পাবো না। পিআর পদ্ধতি নিয়ে রুহুল কবির রিজভী একটি বক্তব্য করেছেন যে এটি ধ্বংসাত্মক এবং মানুষের জন্য বিভ্রান্তিমূলক। কেন সেটা? না, ধ্বংসাত্মক মানুষের জন্য বিভ্রান্তিকর বা আমি সেটা ওইভাবে বলবো না। আমার একটা সিস্টেমটা দাঁড়িয়ে যায়, তারপর হয়তো আমাদের দেশে এখন যে অর্থনৈতিক দিক থেকে যেমন চিন্তা করি যে পিআর সিস্টেমে গেলে ধরেন কারোর ভোটই তো 51% বাংলাদেশের কারণ নেই। বিএনপির ভোটও এই মুহূর্তে যদি আমি বলি, হ্যাঁ, আওয়ামী লীগের বিরুদ্ধে 70% মানুষ বা 75% মানুষ একসময় ছিল। কেউ কেউ বলতেন 90%, আমি ওটা বিশ্বাস করি না, করতামও না, এখনও করি না। এখন 51% ভোট পাওয়ার মতো এখন আমি বিএনপি রাজনীতি করে আমি বলতে পারবো না আমি 51% ভোট পাবো। তাহলে আমরা 51% ভোট যদি না পাবো তাহলে কারা পাবে? কেউই পাবে না। তাহলে এই যে সরকার গঠন হবে, সেই সরকার তো এই বেলা এক সরকার হবে, আরেক বেলা আরেক সরকার হবে। তাই কারণ আমার সাথে পড়তা হলো না, আমাকে ডিমান্ড দিল, ধরেন বিএনপি সরকার গঠন করলো, অন্য অন্য আরও কিছু দল সমর্থক পিআর সিস্টেমের কথা বলছে, সব মিলে 51% হয়ে গেল, সরকার গঠন করলো।
এই দলগুলো ছোটোখাটো দলগুলো কিছু ডিমান্ড তাদের থাকতে পারে, কিছু তার দাবিতে থাকতে পারে। তখন যদি চায় যে না দেয়, তখন তারা আর রেস্ট অফ দ্য পার্টি যেগুলি আছে তাদের সাথে কথা বলবে যে ঠিক আছে, আমরা অনাস্থা নিয়ে আসছি, আপনারা অনাস্থার পক্ষে ভোট দেন, আমরা আপনাদের সাথে আসি। নেপালে পরিপূর্ণ পেয়ার সিস্টেম না থাকার পরেও কিন্তু সরকার পরিবর্তন হয়েছে 12 বছরে 13 বার, বা যাক অসংখ্যবার। আমি বলছি যে বাংলাদেশের অর্থনীতি এটা কি আপনার বহন করতে পারবে? এখন এই যে 1 বছরের বেশি হয়ে গেল, 1 বছরের সময়ের ভিতরে জিডিপি কত নিচে নেমে চলে আসছে, কারণ এখন কোনো ইনভেস্টমেন্ট আসতেছে না। একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো দেশ এখানে আসবে না, তারা এখন ইনভেস্ট করতে এখানে আসবে না। ডক্টর ইউনূস সারা পৃথিবীতে সমাদৃত বলে আমরা জানি, কিন্তু কেউ কি আসতেছে? এত বড় একটা সাবমিট করলো তারা যে ইনভেস্টর আসবে, কিন্তু আসতেছে না। পজিটিভ নেগেটিভ দিক দুইটি অবশ্য আছে। আপনার কাছে আবারও ফিরবো। রাশেদ খান, আপনার কাছে জানতে চাই, বৃহস্পতিবার গণতন্ত্রের মঞ্চে একটা বৈঠক হয়েছিল, তো সেখানেও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে আলোচনা হয়েছে, এবং এরকম আলোচনা কিন্তু বারবারই হচ্ছে। নানা বিষয়ে আপনারা বিএনপি যে বড় একটি দল, তাদেরকে অনেক বিষয়ে রাজি করাতে পারছেন না, ঐক্যমতে আসতে পারছেন না, কেন আসা যাচ্ছে না? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। গতকাল আমরা 9টি দল একটি বৈঠক করেছি এবং সেটি গণমাধ্যমেও এসেছে। আমাদের যে আলোচনার বিষয়বস্তু ছিল সেটি হলো জাতীয় জুলাই সনদ। কেন আসলে আমরা ঐক্যমতে আসতে পারছি না? আমি নিজেও সর্বশেষ বৈঠকে ছিলাম, প্রধান উপদেষ্টা যেদিন ছিলেন সেদিনও ছিলাম। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে আমরা যদি জুলাই সনদ নিয়ে ঐক্যমতে না আসতে পারি, তাহলে ফেসিবাদ আবারও আমাদের এই বিভাজনের সুযোগে মাথাচাড়া দিয়ে উঠবে, এবং আপনাদের উচিত হবে সবার মধ্যে একতা ধরে রাখা। আপনারা যদি এক থাকেন, তাহলে দেশ গঠনে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারবো এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবো। সর্বশেষ যেটি হয়েছে, আমি নিজেই বক্তব্যে বলেছি যে আমরা কি আসলেই সবাই ঐক্যমতে আসতে পারবো? এই বাস্তবতা বাংলাদেশে আছে, পৃথিবীর কোথাও আছে। কিছু ক্ষেত্রে ভিন্নমত থাকবে, এই ভিন্নমতকে ঐক্যমতে আনার দায়িত্ব সরকারের, ঐক্যমত কমিশনের। আপনার কি মনে হয় সরকার এটা পিছাচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যে সরকার দায় নিতে চায় না। দেখেন, আমার এক ধরনের চাওয়া আছে, হাবিব ভাই আর এক ধরনের, আপনার আর এক ধরনের। সিদ্ধান্ত কে নেবে? সরকার। কারণ আমরা 3 জন আলোচনার টেবিলে একমতে আসতে পারতেছি না। সুতরাং জনগণের আকাঙ্ক্ষা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত সরকারকে দিতে হবে। কিন্তু যেটি হচ্ছে যে সরকার আসলে সিদ্ধান্ত মানুষের উপর চাপিয়ে দিচ্ছে, মানে দলগুলোর উপরে, যে আপনারা সিদ্ধান্ত নেন। মানে ফুটবল আমাদের পায়ে দিয়ে দিচ্ছে, আমরা শুধু আমাদের মতন লাথি দিচ্ছি, এদিক যাচ্ছে সেদিক যাচ্ছে, সিদ্ধান্তে আসতে পারতেছি না, গোল হচ্ছে না। কিন্তু যেহেতু এখন বল সরকারের কোর্টে, এই সরকার তো জনগণের আকাঙ্ক্ষার সরকার, এই সরকার তো গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছে। সুতরাং এই 3 দলের সাথে আপনার অনেক আলোচনা হয়েছে, 6 মাস ধরে আলোচনা হয়েছে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের দলের পক্ষ থেকে আমি স্পষ্টভাবে বলেছি। এখন এর প্রেক্ষিতে অধ্যাপক আলী রিয়াজ স্যার আমাকে বললেন, রাশেদ আপনার কথা শুনলে তো বিভ্রান্ত হয়ে যাচ্ছি, আমরা তো আসলে পরামর্শ দিতে পারি, আমরা তো সিদ্ধান্ত নিতে পারি না। আমি ব্যাখ্যা দিয়েছি, স্যার আপনি এই কমিটির সহসভাপতি, এই কমিটির সভাপতিকে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে কি? তার মানে এই কমিটির সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে। এই কমিটির প্রধান যেহেতু প্রধান উপদেষ্টা, তিনি সরকার প্রধান, এই কমিটি কার কাছে পরামর্শ দিবে? প্রধান উপদেষ্টার কাছে। কিভাবে সম্ভব? প্রধান উপদেষ্টা স্বয়ং এই কমিটির সভাপতি, চেয়ারম্যান। সেই ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্তে আসতে হবে। তো তারপরেও সরকার সিদ্ধান্তের জায়গায় আসতেছে না। ঐক্যমত কমিশন, বিএনপি তো অনেক বড় একটি দল, এবং তাদের সাথে তো একমত হয়ে সামঞ্জস্যতার মধ্যেই তাদেরকে একটি ডিসিশন নিতে হবে না। ঠিক আছে, বিএনপি বড় দল, কেউ তো অস্বীকার করছে না, এটা আমরা তো সবাই স্বীকার করি। তাকে নিয়েই তো নির্বাচনে যেতে হবে, সবাইকে নিয়ে যেতে হবে। যদি শুধুমাত্র বিএনপি বড় দল, যদি বিএনপিকে নিয়ে নির্বাচনে গেলেই সব ওকে হয়ে যেত, আমাদের তো প্রয়োজন ছিল না। সেটি না, সবার ঐক্যমতের ভিত্তিতেই তো হতে হবে। এক্স্যাক্টলি, এই জন্যই বলছি যে বিএনপি বড় দল, বড় চাওয়া, আমি ছোট দল, মাঝারি দল, আমার মাঝারি চাওয়া, ছোট চাওয়া, সমন্বয় করতে হবে। এই বড় ছোট মাঝারি সমন্বয় করার দায়িত্ব আপনার, আপনি সরকার, সেটি আপনি করতেছেন না। আমাদের মধ্যে আপনি বিভাজন তৈরি করতেছেন, বিভাজন উস্কে দিচ্ছেন। আমি স্পষ্টভাবে এটা ঐক্যমত কমিশনে আমি বলেছি, পরবর্তীতে প্রেস ব্রিফিং করে আমি 2 দফা বলেছি যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আর ভাই যেটি বলছিলেন, দেখেন উচ্চকক্ষে পিয়ার, নিম্নকক্ষে পিয়ার। এখন বিশেষ করে 3টা দল আমার কাছে মনে হয়েছে, তারপরেও 2টা দল বেশি বলছে নিম্নকক্ষে পিয়ার নিয়ে। দেখেন অধিকাংশ দল কিন্তু যেটি বলেছে উচ্চকক্ষে পিয়ার, অধিকাংশ দল।
সেক্ষেত্রে জামাতের তো উচ্চকক্ষে পেয়ার আছেই, ইসলামী আন্দোলন আছে, এবং নিম্নকক্ষে শুধুমাত্র তারা কয়েকটি দল চাচ্ছে। এখন আমাদের দলের পক্ষ থেকে তিনি উচ্চকক্ষে পেয়ার চায়। এনসিপি, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দলগুলো এবং অন্যান্য দলগুলো, অধিকাংশ দল, প্রায় 26টি দল আমার জানা মতে, তারা যেটি বলেছে যে উচ্চকক্ষে পেয়ার, এর মাধ্যমে যেটি হবে, বিএনপি যে ধরনের সংশয় সন্দেহ পোষণ করছে এটা আসলে থাকবে না। দেখেন, নিম্নকক্ষে পেয়ার হলে আমি নিজেও বলেছি অনেকগুলো সংকট সমস্যা আছে। সেটা কি? এদেশে ধর্মীয় বিভাজন সৃষ্টি হবে। একসময় আমাদের এই সংখ্যালঘু যারা রয়েছে তারা একসময় মনে করতে পারে যে আমরা একটি আলাদা দল করি, হিন্দুরা একটি আলাদা দল করলো, বাংলাদেশের যত হিন্দু ভোটার আছে তাদেরকে ভোট দিবে। এক, দ্বিতীয়ত যদি এরকম হয়, আওয়ামী লীগ যেহেতু তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারছে না, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট কোথায় যাবে বলেন? সবসময় কিন্তু মানে আওয়ামী লীগ যেটি বলেছে যে এই দেশের সংখ্যালঘুরা আমাদের সম্পদ, মানে এই ধরনের একটা মানে তারা ন্যারেটিভ দাঁড় করিয়েছিল, সেই জায়গায় ভোট যেতে পারে, মানে আওয়ামী লীগের অনেকে তাদেরকে ভোট দিতে পারে। এই যে তারপরে মুসলিমরা, এদেশে তো ইসলামিক দলগুলো আলাদা রাজনীতি অনেকে করছে, বা আমরা যারা মুসলিম রয়েছে, আমাদের মধ্যপন্থী দল রয়েছে, যারা আমাদের আদিবাসী বা ক্ষুদ্র নিগোষ্ঠী, তারা যদি মনে করে, বা পাহাড়ি যেটি বলেন, তারা যদি একসময় মনে করে আমরা আলাদা দল করব, সেক্ষেত্রে পাহাড়িরা বিভাজিত হয়ে গেল, হিন্দুরা বিভাজিত হয়ে গেল, মুসলমানরা বিভাজিত হয়ে গেল, এর মাধ্যমে কি হলো? দেশের কোনো লাভ হবে না। আর এইভাবে যদি আপনি নির্বাচনটা পেয়ার করেন, সেক্ষেত্রে স্বতন্ত্র, দামি মামি বিভিন্ন নামে কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করে, বা জাতীয় পার্টির কাঁধে ভর করে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসতে পারে। এই জন্য আমরা বলছি, যেহেতু নিম্নকক্ষে পেয়ার হলে নানান ধরনের সংকট সমস্যা আছে, সেক্ষেত্রে উচ্চকক্ষ হতে পারে। আর আমাদের দল গণ অধিকার পরিষদ, এটা আমাদের এখনকার বক্তব্য না। আমরা যখন 2021 সালে দল গঠন করেছি, তখন আমরা বলেছিলাম যে উচ্চকক্ষে পেয়ার সংখ্যানুপাতিক, এবং উচ্চকক্ষ থাকতে হবে, নিম্নকক্ষ থাকতে হবে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য, সংবিধান সংস্কার। এখন যে আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনাগুলো আমরা 2021 সালে 21 দফা কর্মসূচি দিয়েছি, এবং সেখানে বিস্তারিত আমরা তুলে ধরেছি। আর জনাব হাবিবুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, অভ্যুত্থানকারী একজন শিক্ষার্থীদের যে দল এনসিপি বলছে যে 90-3 জোটের রূপরেখার মতো জুলাই সনদের পুনরুক্তি দেখতে চায় না তারা। পিআরের বিষয়ে হোক বা গণভোটের যেই এক্ষেত্রে যে বলা হচ্ছে যে এনসিপি জামায়াত গণভোট চায়, সেটা হচ্ছে যে তারা চাচ্ছে আগে, নির্বাচনের আগে। কিন্তু আপনারা আবার বলছেন যে ভোটের আগে গণভোটের অসুবিধা আছে। সেই অসুবিধাটা কোথায়? আপনারা তো 90-3 জোটের মতো করতে পারেন, আপনারা তো কথা নাও রাখতে পারেন। সেক্ষেত্রে গণভোট চাচ্ছে। এখন যদি আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তো গণভোট কোন মাসে করবেন? কোন মাসে গণভোট করবেন? আপনারা বলে দেন যে এই মাসে গণভোট করেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আগামী বছর হবে। সেটা বলতে হবে তো একটা কিছু। এই মুহূর্তে এই দেশের অর্থনীতি, এই দেশ কি এই এত ঝুঁকি নিতে পারবে? একটা গণভোট নির্বাচন করলে যে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, আপনি জাতীয় নির্বাচন করতে সেই ভোটার ভোট কেন্দ্রে যাবে, একই তো। সমস্ত প্রশাসন কিন্তু ওই জায়গায় নিয়োজিত হতে হবে। আপনারা যে কথা রাখবেন, সেটা যে কথা রাখা তো শুনেন, কথা রাখার কথা শুনেন, কথা রাখার কথা অনেকে বুঝে না বুঝে পারে। যেমন 1975 সালে 25শে জানুয়ারি বাকশাল হয়েছিল না, সব দল বন্ধ করে দিয়ে, পত্রপত্রিকা বন্ধ করে দিয়েছিল। সেটা কি লাস্ট বন্ধ থেকেছে? একটা পরিবর্তন হয়ে গেল, তারপর তো আবার বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হলো। এই রিসেন্ট ওই আমেরিকান ক্ষমতায় ছিল, দুইটা তারা কথা বলেছিল। একটা কথা বলেছিল, জিয়া রহমানকে যদি কেউ স্বাধীনতা ঘোষক বলে, তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরেকটা তারা করেছিল, তারা সংবিধানে কি এইভাবে আইনটা করতে করেছিল যে কোনোভাবেই আর অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা আসবে না, অনির্বাচিত সরকার কোনোভাবে দেশ পরিচালনা করতে পারবে না। এখন কি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে? অনেক কিছু সংবিধানে অনেক কিছু অনেকে লেখে, তা থেকে বাস্তবায়ন হয়। যখন ওটা বললো যে রহমানকে স্বাধীনতা ঘোষক বলা যাবে না, ওই দিন রাত্রিবেলা বলছে, আমি বললাম পারলে ধরে নিয়ে যান। এই যে অবস্থা, বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার। এবার একটি জিনিস এবার বলবো, সেটি হলো এইবারে অভ্যুত্থানের পর যারাই নির্বাচনে ক্ষমতা যাবে, তারা যদি জনগণের পক্ষে কথা না বলে, জনগণের কাজ না করে, জনগণের ওয়াদা ভঙ্গ যদি করে, জনগণের প্রত্যাশা থেকে দূরে সরে যায়, তাহলে অবশ্যই তাকে 5 বছর পর যেহেতু তাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে, পরবর্তী 5 বছর তাকে জনগণ সম্পূর্ণ প্রত্যাখ্যান করবে। সেই ভয়েই যেগুলি আমাদের আলোচনায় আসছে, সেই কথাগুলি অবশ্যই যারাই ক্ষমতা যাক না তারা বাস্তবায়ন করবে। এখানে তার সুবিধা হলো এইটা, 5 বছর পর সংসদ ভেঙে যাবে, তত্ত্বাবধায়ক ক্ষমতা নির্বাচন হবে,
প্রধানমন্ত্রী 2বারের বেশি পরপর থাকতে পারবে না। রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আনয়ন করা হয়েছে। তারপরে আইন দিয়ে আটকে দেয়, যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিম্ন আদালতে 5 বছর সাজা, উচ্চ আদালতে 10 বছর সাজা। তারেক রহমান নিম্ন আদালত নির্দোষী খালাস, উচ্চ আদালতে 7 বছর 20 কোটি টাকা জরিমানা। এটারও বন্ধ করার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারক নিয়োগ এবং বিচারক অপসারণ ব্যবস্থা থাকে। তাহলে এই তো দেশটা মোটামুটি একটা পর্যায়ে ছিল। এইগুলি যদি থাকে, এখানে কোনো ফ্যাসিস্ট জন্মগ্রহণ করার কোনো সুযোগ নেই। কারোরে ওই টাকা ব্যাংক থেকে টাকা লুটবে, বিদেশে টাকা পাচার করবে, আবার পরবর্তীতে জনগণকে ভোট দাও, এই সুযোগ জনগণ দিবে না। যে কারণে ন্যূনতম আলোচনার মধ্য দিয়ে নির্বাচনটা করার দরকার। এই কারণেই বলছি, আমি এটুকু বলছি, আমি দায়িত্ব নিয়ে বলবো না, তবে আমার ধারণা থেকে বলছি ফেব্রুয়ারির পরে সেনাবাহিনী মাঠে থাকবে না। সেনাবাহিনীর কাজ না তো, সেনাবাহিনী মাঠে থাকতো আরও 2 বছর থাকতো, যদি আমার জিডিপি বাড়তো, যদি আমার অর্থনীতি ভালো হতো। ধ্বংস হয়ে যাবে তো, সেনাবাহিনী বেতন পাবে না তো তারা মাঠে কেন থাকবে? মাঠে তারা কষ্ট করবে, থাকবে, ওই ধরতে যাবে, আপনার ওই যে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসে, এগুলি কি তার কাজ? সেনাবাহিনী আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের দেশ রক্ষার জন্য তারা, কিন্তু তাদের মাঠে মাঠে কতদিন আমরা মাঠে মাঠে তাদেরকে রাখবো? সেনাবাহিনী উল্টো হয়ে আসে আপনি চলতে পারবেন? 7 দিনও তো চলতে পারবেন, দেশটা 7 দিন তো চলবে না। যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আপনার দিন দিন সংকট আরও বাড়বে। আর আমার ভাই রাশেদ যেটা বলেছে, পেয়ার সিস্টেম, তাহলে আপনি যারা স্বতন্ত্র প্রার্থী তারা কোথায় যাবে? তাদেরকে ভোট দিতে দেবেন না? তাদেরকে আপনি বলবেন যে আপনাকে এখানে সংবিধানে স্বতন্ত্র প্রার্থীর অপশনকে আপনি উঠাই দেবেন, স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে পারবে না। তারপর সে বলো ধর্ম ওই করে। এবার আমি তো মনে করি পেয়ার সিস্টেম জন্য যারা এত বেশি কথা বলছে, আমি আজকে আপনার এখানে বলে যাচ্ছি, পেয়ার সিস্টেম যদি নিম্ন কক্ষ হবে না, যদি তারাও কেউ জিদ ধরে আছে, তাদের চেয়ে অনেক অনেক বেশি আসন পাবে আওয়ামী লীগ সমর্থিত। আওয়ামী লীগ যে কোনো একটা পত্রিকা বের করে, যে কোনো একটা পত্রিকা বেছে নেবে, বেছে নিয়ে ওই পত্রিকায় যারা দাঁড়াবে তাদের সাথে মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। আপনি ভোট কেন্দ্রকে মারতে পারবেন, ধরতে পারবেন, যেতে ভোট দিয়ে নিয়ে করতে পারবেন না একদম। আর 20% যে 8-9% আছে, তারা হয় সেদিকে গেলেও একটা তাদের একটা 10-20টা সিট পাওয়ার সম্ভাবনা তারা পাক, এরকম আপত্তি নেই, কিন্তু যদি যাবে আবার তারা তো মনে করে সব ভোটগুলো আওয়ামী লীগ যাকে সমর্থন তাকে দিয়ে দেবো, তার কত 20-25% ভোট তারা পাবে। এই আলোচনায় আমরা ফিরবো। এই জন্য বলি যে এই সিস্টেম যে কথাটা বলেছে না, পেয়ার সিস্টেম হওয়া মানে বাংলাদেশ আগামী দিনে চরম অর্থনৈতিক সংকটে পড়বে এবং দেশের অস্থিতিশীল একটা সরকার হবে, অস্থায়ী একটা সরকার হবে। আজকে এবেলা এক সরকার, ওই বেলা আর এক সরকার, দেশ ধ্বংস হয়ে যাবে। জনাব রাশেদ, আপনি কি ঠিক একই কথা মনে করেন কিনা, দেশ ধ্বংস হয়ে যাবে? এই ব্যাপারে কথা বলবো, সেই সাথে গণভোট নিয়ে কথা বলবো। আপনার একটি মন্তব্য আছে, আপনি বলেছিলেন যে জনগণ গণভোটকে গ্রহণ নাও করতে পারে, তারা বিপক্ষে ভোট দিতে পারে, জনগণ বিপক্ষে ভোট দিতে পারে, এমনটি আপনি কেন মনে করছেন সেই ব্যাপারে একটা কথা বলবো। একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকবেন। স্বাগত আরও একবার প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের সাথে দুইজন অতিথি আছেন, হাবিবুর রহমান হাবিব এবং আমাদের সাথে আছেন রাশেদ খান। রাশেদ খান, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে গণভোটের বিষয়ে আপনি একটি কথা বলেছিলেন যে জনগণ গণভোটকে গ্রহণ নাও করতে পারে, তারা বিপক্ষে ভোট দিতে পারে। আপনার কেন মনে হচ্ছে জনগণ এরকম করতে পারে? দেখেন, আমার বক্তব্য ছিল এরকম যে আমি আগে জাতীয় জুলাই সনদের সর্বশেষ যে অভিমত সেটাতে শুরু করি, তাহলে বোঝাতে ভালো হবে। সেখানে 3টা বিষয় বলা আছে। প্রথমত বলা আছে যে বিশেষ সাংবিধানিক অর্ডার করা হবে শুরুতে। এরপরে যেটি হবে সেটি হলো যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট। 3 নম্বরে বলা আছে জনগণ যদি সম্মতি দেয় সেক্ষেত্রে এই জুলাই জাতীয় সনদ গৃহীত হবে, আর না দিলে, ঠিক আমার প্রশ্ন এরকম ছিল যেটা আপনি শুনেছেন, যদি না দেয়, মনে করেন আমরা যারা এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি রয়েছে তাদের কেউ কেউ আমরা চাই না যে মানে এত বেশি সংস্কার হোক, জাস্ট আমি উদাহরণ হিসেবে বোঝাচ্ছি। সেক্ষেত্রে তারা জাতীয় জুলাই সনদের আইনগত ভিত্তি হোক, মনে করেন যে একটা পোরশন চায় না। আবার এদিকে আওয়ামী লীগ এবং তার দোসররা তো সরকারকে মানেই না। তো সব মিলে যদি গণভোটে জাতীয় জুলাই সনদের বিপক্ষে বেশি ভোট পড়ে, অর্থাৎ না ভোটের সংখ্যাটা বেশি হয়, সেক্ষেত্রে কি হবে? তাহলে কি আপনার এই 6 মাসের আলোচনা সেটা কি ব্যর্থ হবে? আমি এই জন্য প্রশ্ন ছুড়ে দিয়েছি সরকারকে যে বিকল্প কি আপনারা চিন্তা করেন। হতে তো পারে পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন যে গণভোটের মাধ্যমে বিশেষ করে যারা সংস্কারের প্রত্যাশা করেছে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে সামনে আলোচনা হাজির করেছে, তারা মনে করেছে যে আমরা হয়তো পাশ করব, কিন্তু এটা আসলে
সামনে গিয়ে দেখা গেছে যে পাশ করে নাই। তো বাংলাদেশে তো এটি হতে পারে, আমি সেই জন্য বলেছি বিকল্প একটা চিন্তা আপনারা করেন। দ্বিতীয়ত আমি বলি, দেখেন আমি বারবারই বলছি, যথাসময়ে যদি নির্বাচনটা না হয়, আমি ওইখানে একই কথা বলেছি, তাহলে কি হবে? তাহলে আরেকটি ১/১১ বাংলাদেশের সৃষ্টি হবে, অথবা অন্য কোনো সংকট তৈরি হতে পারে। যে সংকটই হোক না কেন, আওয়ামী লীগ তো ফিরবে। আওয়ামী লীগ বাংলাদেশে কি চায়? আওয়ামী লীগ কি নির্বাচন চায়? চায় না। ভারত বাংলাদেশে নির্বাচন চায়? অনেকে বলছে যে ভারত নাকি যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন চায়। মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। ভারত চায় আওয়ামী লীগ যে কোনোভাবে বাংলাদেশে ফিরুক। যদি নির্বাচনটা হয়ে যায়, আওয়ামী লীগ ফিরবে না। আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় এবং সেইভাবে যদি নির্বাচনটা হয়, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা যে ভারত বলছে, সেটা কিন্তু আমরা যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি শুধু তারাই নির্বাচনে অংশ নেব সেটি না, বরং আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ। এখন আপনি একটা বিষয় খেয়াল করেন যে এই মুহূর্তে একটা সময় তো রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল, ওই আলোচনা বাদ গেছে, অর্থাৎ ওই কৌশল স্ট্র্যাটেজি কাজে দেয়নি। এখন যেটি হয়েছে যে জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগকে ফেরানো এবং ভারতীয় মিশন, এই মিশন আমরা সামনে আনার কারণে পরিকল্পনা তাদের ফাঁস হয়ে গেছে, যে কারণে আমাদের সভাপতি নুরুল হক নূর সহ আমাদের উপর আক্রমণ করা হয়েছে যে এই ভারতের এজেন্টদের বা এই দেশীয় আওয়ামী এজেন্টদের দ্বিতীয় পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। এখন এই পরিকল্পনাগুলো তারা করার সুযোগটা কীভাবে পাচ্ছে? শেখ হাসিনা শুধুমাত্র দিল্লিতে পালিয়েছে, অর্থাৎ শেখ হাসিনা শুধুমাত্র পতন হয়েছে, কিন্তু 14-15 বছরে যে ধরনের ফ্যাসিবাদ তৈরি করেছিল হাসিনা, সেটার কোনো পতন হয়নি। যে কারণে একের পর এক বিভিন্ন ধরনের মিশন তারা তৈরি করতেছে। ইতিমধ্যে জাতীয় পার্টির মিশন ক্যান্সেল হয়ে গেছে, রিফাইন্ড মিশন ক্যান্সেল হয়ে গেছে। এখন নতুন কি মিশন সামনে আনে আমি জানি না। আমার কাছে মনে হয় যে নতুন মিশন হলো এই নির্বাচনটা বানচাল করা। আর এই জন্য দেখেন আমাদের ভিতরে ভিন্ন মত। বিএনপি জামাতকে একসাথে নির্বাচন করা নাই, তারা কি জানের মানে দোস্তি ছিল না? ছিল তো, এটা তো মিথ্যা না। এখন হয়তো নানান ধরনের মত পার্থক্য বা একে অপরের বিরুদ্ধে বলছে, এটা রাজনৈতিক প্রতিযোগিতা বা রাজনৈতিক কারণে, এবং এটা থাকবেই, এটা থাকবে স্বাভাবিক। কিন্তু তারা তো একসাথে নির্বাচন করেছে, তাই না? ঐক্যমতে এসেছে। সুতরাং আমার প্রশ্ন হলো যে এখন কেন তারা ঐক্যমতে আসতে পারতেছে না? কেন, কি কারণ? আজকে আপনি নিম্নকক্ষে পেয়ারের কথা বলতেছেন, ঠিক আছে, আপনার দাবি থাকতেই পারে। এবং আপনাকে তো ওই যে গতকালকে বৃহস্পতিবারের যে বৈঠকে, সেখানে তো আপনাকেও দায়িত্ব দেওয়া হয়েছে যে তাদের সাথে আলোচনা করে একটি, জি আমি এবার ওই প্রসঙ্গে আসব, সেই বিষয়ে আমরা কথা বলবো। আমরা তার আগে হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে জানতে চাই যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যে বেশ কিছু আপোষ সবগুলো দলই করেছে, আপনাদের ক্ষেত্রে কি আপোষ আরো করা যেত? আমাদের যারা দায়িত্ব পালন করছেন তারা ভালো বলতে পারবেন, আমি মাঝখান থেকে কোনো কথা তো বলতে পারবো না। তবে একটি বিষয়ে বলতে চাই, গণভোটে আমি রাজি আছি, তবে ৭১-এর পর্যায়ে শক্তিরা রাজনীতি করতে পারবে না, তাদের নিষিদ্ধের ঘোষণা তারপর থাকতে হবে। আওয়ামী লীগ যদি মানুষ হত্যা করার দায়ে নিষিদ্ধ হতে পারে, জনগণের কাছ থেকে যদি দূরে সরে চলে যায়, ২৫,০০০ মানুষকে আহত করার অপরাধে, তাহলে জামাত যে ৭১ সালে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ২ লক্ষ মা বোনদেরকে পাকিস্তানরা নির্যাতন করেছে, জামাত আপনার শান্তি কমিটি সৃষ্টি করে তাদের হাতে তুলে দিয়েছে মেয়েদের, সেখানে রাজাকার সৃষ্টি করেছে, আসাম সৃষ্টি করেছিল, তাহলে তারা কেন নিষিদ্ধ হবে না? তারা কেন রাজনীতি করতে পারবে? সেটা তো আসতে হবে, হোক না ৫৩ বছর, নিষিদ্ধ তো ছিল তারা। তো এই যে কথা বলে, আর গণভোটের যে ব্যাপারটা বলছে, গণভোট যদি হয়, আমি এর সাথে একমত, রাজের সাথে, না ভোট বেশি পড়বে, না ভোট বেশি পড়বে। এবং দেখেন না যে জামাত শিবির নিষিদ্ধের, দেখেন কত ভোট পড়ে পক্ষে, ওইটার ব্যাপারে সমানে মানুষ ভোট দেবে। ৭১ পর্যায়ে শক্তিরা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। কিন্তু আমরা তো ডাকসু এবং রাকসু নির্বাচনে দেখলাম তাদের বিষয়টা, ডাকসু ব্যাপার এখানে ভিন্ন আছে, ভিন্ন মত আছে। দীর্ঘ ১৫.৫ বছরে ছাত্র দল সেখানে ছিল না, থাকতে পারেনি। একটা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো হলে ছাত্র দলের একটা রুমও ছিল না, একটা সিটও ছিল না, তাকে যেতেই পারেনি ক্যাম্পাসে। আর এই ১৫.৫ বছরে শিবির সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় তার হলে থেকেছে, হলে ঘুমিয়েছে, হলের খাবার খেয়েছে, ভালো রেজাল্ট করেছে। এরা ছাত্রলীগের সাথে মিছিল করেছে, এরা সব যখন একসাথে আবার ছাত্রলীগ হয়ে গেছে, ছাত্রলীগের শিবির হয়ে গেছে। শিবির যেমন ছাত্রলীগ ছিল, ডাক্তার ভিপি যাচ্ছে ভালো বলতে পারবে, এরা ছাত্রলীগের মিছিলে গেছে না, মিছিলে গিয়েছে তো। এরা যখন ৫ তারিখে বললো যে আমি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, আরেকজন বললো ছাত্র সেক্রেটারি, তখন এরা তো ক্যাম্পাস থেকে গেল। এরা যদি বলতো যে ছাত্র শিবির প্রেসিডেন্ট না, সেক্রেটারি না, তাহলে তো ক্যাম্পাসে থাকতে পারতো না, ক্যাম্পাস ছেড়ে দিয়ে চলে যেতে হতো, পালিয়ে যেতে হতো। যখন এরা দাবি করলো, তখন আন্দোলনের সাথে যারা ছিল
বৈষম্যবাদী তারা বললো যে হ্যাঁ শিবির ভূমিকা পালন করেছে। আর সেই শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট তারাইকে তখন তাকে, এখন সব হয়ে গেছে একসাথে, একাকার হয়ে গেছে। তার ছাত্রলীগের ভোট গেল কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি গেল কোথায়? এই সারা বাংলাদেশে একই অবস্থা। ছাত্রদল ক্যাম্পাসে যেতে পারে না, মিছিল করতে পারে না, বিশ্ববিদ্যালয়ের হলের ক্যান্টিনে খাওয়ার কেমন সেটা বুঝতে পারে নাই, সুযোগ হলো না। কত ছাত্রদের জীবন, শিক্ষা জীবন নষ্ট হয়ে গেছে, অসমাপ্ত রেখে বাড়ি চলে গিয়েছে। শিবিরের কি একটা ছেলে, দু একটা ঢাকা বিশ্ববিদ্যালয় টুকটাক যখন জেনেছে এটা শিবির, তখন তাদের উপর অত্যাচার হয়েছে, এটা আমাকে স্বীকার করতে হবে। কিন্তু ছাত্রদল তো ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া শেষ করতে পারেন, কে যেতে পারেন ক্যাম্পাসে। ওইটা দিয়ে যদি আপনি মনে করেন এটা, তারপরে শিবির নামে তো নির্বাচন কোথাও করেন না। এখানেও তারা যেমন একটা সংগঠন করে আর একটা সংগঠনে মিশে যাওয়া, এটা টোটালি অনৈতিক একটা কাজ, একবার অনৈতিক কাজ। আমি একটা সংগঠন করি, আমার ছাত্ররা, সেটা তো ছাত্রলীগ মিছিলে যায়নি, অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হয়েছে। এবং ভোটটা যে করলো, ছাত্রদল ভোট করেছে, আমাদের কাছে সংকট ছিল। আমরা আগে কমিটি দেইনি, পরে কমিটি যখন দিয়েছি তখন বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলন হলো, ছাত্রদের নিষিদ্ধ ঘোষণা করা হলো, নানান ব্যাপার নিয়ে। তারপর আমাদের নিজেদের ভিতরেও আমরা সম্পূর্ণভাবে নির্বাচনভাবে করে উঠতে পারিনি, বা আমরা সঠিক মতো সবাই মিলেও আমরা নির্বাচনভাবে করি না, যে কারণে তারপরে ছাত্রদল 5.5 বছর, 15.5 বছর পর 5,500 ভোট পেয়েছে, বা 5,000 তার প্যানেল ভোটে, খারাপ না তো। আর শিবির তো নিজের নামে নির্বাচন করে না তো। এখানে তারা জাতীয় নির্বাচনে আসলে পুরোপুরিভাবে নিজেরা সংগঠিত, অনেকে তো বলছে আপনারা নিজেরা তৈরি করে নিতে পারেন। আমরা নিজেরা, আমরা না জাতীয় রাজনীতি, আমরা না জাতীয় রাজনীতি আমরা মার খেয়েছি, তারপর আমরা কিন্তু ছিলাম। যেমন এই পাবনা জেলা বিএনপির আমাকে যেন আহ্বায়ক করা হলো, বাংলাদেশের কোথাও, ঢাকাতে না, বগুড়াতে না, কোথাও কিন্তু সব প্রোগ্রাম করতে পারিনি, করতে দেয়নি। আমি পাবনাতে করেছি, মার খেয়েছি, তাদের মারও খেয়েছি, এই বয়সে মারও খেয়েছি আমি। আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করতো, তারপর আমি সেখানে ছাড়িনি, প্রত্যেকটা প্রোগ্রাম করেছি। তো বিশ্ববিদ্যালয় কোনো কলেজের ছাত্রদল মিছিল করতে পারেনি, মিটিং করতে পারেনি, অপরিচিত ছাত্রদের, অপরিচিত একটা সংগঠন ছাত্রদের কাছে। আর সেই সুবাদে 15.5 বছর তারা ক্যাম্পাসে ছিল, খেয়েছে, ঘুমিয়েছে। তো এখন সেটার সাথে এটা তুলনা করা হবে না তো। তারপর তো তার নিজের নামে করে নিত। যদি শুধু শিবিরের প্যানেল এটা বললে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমার মনে হয় যে এইভাবেই করতো না। সেখানে আবার কিছুটা ইয়ে আছে, যেমন গণপরিষদের ছাত্র পরিষদ, ইয়ামিন নাম, বিনিয়ামিন মোল্লা নামে একটা ছেলে ছিল, ছাত্র অধিকার পরিষদ, আমার সাথে একসাথে জেলে ছিল, ইয়ে হলো কেরানীগঞ্জে। তো সেখানে ছিল, ভালো ছেলে, মেধাবী ছেলে, সব কিছু। ও আন্দোলন, ওই সময় আন্দোলন করেছে। তাকে এমন তার বাড়িতে ফোন করতে দিত না, 7 দিনে একদিন কথা বলতে পারতাম, ওকে দিত না। সূর্যমুখীতে ছিলাম আমরা। আমি পরে জেলারকে, সুপারকে বলে আমি তাকে ফোন করে কথা বলি, শেষে যেটা বলে যে এই নির্বাচনটা ওই নিয়ে আসলো, কিন্তু আমরা অনশন করলো, সেখানে ঢাকা আমরা এই বিষয়ে আলোচনা করবো। আবার দর্শক একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। স্বাগত আরও একবার প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের যে বিষয়, জুলাই সনদে মতপার্থক্য, সমাধানের পথ কি। দুইজন আছেন আমাদের সাথে অতিথি, হাবিবুর রহমান হাবিব এবং রাশেদ খান। রাশেদ খান, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে 6 মাসেও বিএনপিকে কেউ রাজি করাতে পারেনি, নানা ধরনের মতপার্থক্য রয়েছে, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আলোচনা করবার জন্য, কিভাবে সেটি করবেন। এবং তার সাথে আরেকটি প্রশ্ন আমি যোগ করতে চাই, খুব ছোট সময় আছে, 2 মিনিট 3 মিনিট সময় পাবেন। সেটাই হচ্ছে যে সবাইকে তো কিছু ছাড় দিয়ে আসলে সিদ্ধান্তে আসতে হয়, সেই ক্ষেত্রে এই সনদ বাস্তবায়নে আপনারা কতটুকু ছাড় দিয়ে আসছেন? দেখেন, আমরা পুরোপুরি ছাড় দিয়েছি। সর্বশেষ আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে বিএনপি, জামাত সহ এখনও পর্যন্ত যারা আসলে ঐক্যমতে আসতে পারেননি, তারা যদি ঐক্যমতে আসে সেক্ষেত্রে আমরা ফ্লেক্সিবল, আমরা মেনে নিব। আর এই কারণে 9টি দলের বৈঠক হয়েছে এবং সেখানে আলোচনা হয়েছে, আমাকেও, আমি সহ 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে দলগুলোর সাথে বসার জন্য। আমরা যেটি মনে করি যে বিএনপি জামাতকে ঐক্যমতে আসতেই হবে, কোনো বিকল্প নাই। জামাত যদি মনে করে যে আমরা মাঠের কর্মসূচি পালন করব, জোরপূর্বক আদায় করে নিব, এটা সম্ভবপর নয়। জনগণের আন্দোলন ছাড়া, শুধুমাত্র দলের আন্দোলনের মাধ্যমে কোনো দাবি আদায় হবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে কোনো দলের নেতৃত্ব হয়নি। এদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে নেমেছে, রাজনৈতিক দলগুলো তাতে অংশ নিয়েছে, এরপর হাসিনার বিদায় হয়েছে। ঠিক যদি এখন কেউ পিয়ার চায়, সেটা দলগুলোর পক্ষ থেকে দাবি করলে হবে না, এটা জনগণের দাবি হতে হবে। কোনো জনগণ যদি নামে স্বতঃস্ফূর্তভাবে পিয়ারের দাবিতে হবে, তো এখন তো নামতেছে না জনগণ। এই জন্য আমরা যেটি বলার চেষ্টা করছি যে উচ্চকক্ষে পিয়ারটা হতে পারে, এটা নিয়ে আলোচনা হতে পারে।
আলোচনার টেবিল এখনো পর্যন্ত চলমান, ঐক্যমত কমিশন আলোচনা করছে, আমরাও সময় নিয়েছি। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফর শেষে দেশে আসলে আমরা আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে যদি আপনি মাঠে নামেন, নানান ধরনের হুমকি দেন, বলেন যে যমুনা ঘেরাও করব, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব, এর মাধ্যমে ফেসিবাদ সুযোগ পাবে। হ্যাঁ, জামাতের ব্যানারে যদি আওয়ামী লীগ, কথার কথা জাস্ট বলছি, আওয়ামী লীগের দর্শকরা হঠাৎ করে জামাতের ব্যানারের মধ্যে ঢুকে পড়লো, তখন কি হবে? একটা সংঘর্ষ সৃষ্টি হবে না? দেখা যাচ্ছে ওই জামাতের নাম নিয়ে একটা বিশৃঙ্খলা বাধা। তার মানে দলগুলোর মধ্যেই একটি মতপার্থক্য থেকেই যাচ্ছে। হাবিবুর রহমান হাবিব, আপনি কি মনে করছেন না এইভাবে যদি মতপার্থক্য থাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে, তাহলে জনগণ আস্থা হারাচ্ছে, বিভ্রান্ত হচ্ছে, তারা কোন দলটিকে আসলে নিজেদের করে নিবে? না, জনগণ তো আপনার দিন শেষে জনগণ চায় দেশের অর্থনীতি সামনে থেকে এগিয়ে যাক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন না হয়, শান্তি শৃঙ্খলা বজায় থাকে। জনগণ তো খেয়ে দেওয়া তো কাজ নেই যে পেয়ার সিস্টেম বললো, পেয়ার সিস্টেম ছাড়া নির্বাচন হবে না, তার পিছনে হাজার হাজার লাখ লাখ লোক দিয়ে, হ্যাঁ তাদের একটা নির্দিষ্ট সংখ্যক আছে, তাদের জামাত বা মানে আছে, তারা যেতে পারে, সব মানুষ তো যাবে না। রাহেদের ওই প্রসেস, ওই সাথে আমি একমত, যেটা জনগণের দাবি না তো, ওই দাবি ছিল না তো, হঠাৎ করে এসে তারা বললো চরমনায়। এবং যাদের সত্য কথা বলতে, যাদের এই দেশে কোনো অবদান নেই, কোনো অবদান নেই, চরমনার কোনো অবদান নেই, জামাতের কোনো অবদান নেই, স্বাধীনতার পক্ষে কোনো অবদান নেই কোনো আন্দোলনে, এইবার আন্দোলন ছাড়া, এইবার এই আন্দোলন ছাড়া তাদের কোনো অবদান নেই। আপনার 1982 সাল থেকে 90 সাল পর্যন্ত আন্দোলন করেছিলাম, এই আন্দোলনে আমি নেতা ছিলাম। একজন শিবির, একজন জামাতের নেতাকর্মী আহত হয় না, মারা যাওয়া তো দূরের কথা। তারা কবে, কোন দেশে কবে, মানুষের পক্ষে তারা কবে গেল? তাদের সৃষ্টি যখন হয়েছে তখন পাকিস্তানের বিপক্ষে ছিল, তারা স্বাধীনতা যুদ্ধে 71 তারা বাংলাদেশের বিরুদ্ধে ছিল। এরশাদের বিরুদ্ধে যখন জনগণ নির্বাচন যেতে চায়নি, তখন আওয়ামী লীগ তারা নির্বাচন করতে গিয়েছিল। আবার তারা বেঞ্জির বিরুদ্ধে গিয়ে একসাথে আন্দোলন করলো, 96 সালে জনগণ বুঝিয়ে দিল, 3 ছেড়ে চলে আসলো। এবং তাদের প্রত্যেকটা সিদ্ধান্তই জনগণের বিপক্ষে সিদ্ধান্ত। একটা জিনিস দেখাতে পারবেন, তারা এই দেশের মানুষের জন্য কিছু করেছে। তাদের এই যে এতগুলো ব্যাংক আছে, 5টা ব্যাংক তারা ইসলামী ব্যাংক সব দখল করে নিল। তারা ইবনে সিনা, তাদের হাসপাতাল, তাদের কোচিং সেন্টার, তাদের বিশ্ববিদ্যালয়, তাদের মেডিকেল কলেজ, একটা জায়গায় একজন লোক যারা জামাত শিবির করে না, এমন কেউ চাকরি করে? একজনও না। তাহলে তার দেশের মানুষের জন্য যারা কাজ করেন, তাদের জন্য কাজ করে, দেশের মানুষের স্বার্থে আসলে কাজ, দেশের মানুষের কাজ করে না তো, নিজের জন্য করে। তার নিজের ভাইও যদি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে থাকে, হার্ট অ্যাটাক হয়ে পড়ে থাকে, পা ভেঙে পড়ে থাকে, আমাদের সময়ের স্বল্পতা আছে, দেখতেও যায় না, দেশের মানুষ তাদের হলেই করে, জনগণের পক্ষে রাজনীতিবিদদের জন্য নয়, জনগণের জন্য, জনগণের কল্যাণে রাজনীতি, যে সনদী আসুক, যে বিতর্কেই থাকুক না কেন, আমরা চাই তার জন্য সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হোক। দর্শক, শেষ করছি প্রজন্মে বাংলাদেশের আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।